স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্লাস্টিক পণ্যের বেশি ব্যবহারে মানব শরীরে ঢুকছে ক্ষুদ্র কণা, হুমকিতে জনস্বাস্থ্য বলছেন বিশেষজ্ঞরা। নির্বাচন যত দেরি হবে জাতীয় নিরাপত্তা ঝুঁকি তত বাড়বে, আলোচনা সভায় বক্তাদের অভিমত। সীমান্তে বিএসএফ এর আগ্রাসন মানবে না এনসিপি, হত্যা পুশিন চলতে থাকলে লং মার্চের হুঁশিয়ারি। ধর্মীয় ভাবগাম্ভীর্যে শোকাবহ পবিত্র আশুরা পালন, বিভিন্ন স্থানে তাজিয়া মিছিলে নারী পুরুষের ঢল। এবারে বিস্তারিত। প্লাস্টিক খাচ্ছে অসংখ্য মানুষ। গৃহস্থালী ও অন্যান্য কাজে প্লাস্টিকের পাত্র ব্যবহারের মাধ্যমে এমনটি ঘটছে, যা ক্যান্সার, কিডনি জটিলতা, প্রজনন ক্ষমতা কমে যাওয়া এবং বুদ্ধি প্রতিবন্ধিত্ব সহ নানা সমস্যার সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ৩ সন্তানের জননী সুমা আক্তার। রান্নাসহ পরিবারের যাবতীয় কাজ তিনিই করেন। প্রতিদিনের খাবার তৈরি, বাড়তি খাবার ফ্রিজে সংরক্ষণ এবং পরবর্তীতে তা মাইক্রোওভেনে গরম করা, এই কাজগুলোর বেশিরভাগই প্লাস্টিকের বিভিন্ন বাটিতেই করেন। ওজনে হালকা এবং ব্যবহার সুবিধাজনক হওয়ায় এগুলো তার পছন্দ। কারণ এটা দিয়ে অনেক সুবিধা হয়, যেমন দেখা যাচ্ছে ফ্রিজে খাবারটা রাখলাম, না হলে এটা কিভাবে রাখতাম, বা ওই যে আদা রসুনটা রাখি, এটা তো এইভাবে রাখা যায় না পলিথিনে, এই জন্য বাটিতে করেই রাখি। শুধু গৃহস্থালী কাজ নয়, উৎসব অনুষ্ঠানেও এই বাটি বেশি ব্যবহার হয়। কাগজ বা ফয়েল পেপারের পণ্যের চেয়ে দামে সস্তা ও মজবুত হওয়ায় প্লাস্টিকের পণ্যে ক্রেতাদের আগ্রহ বেশি। প্লাস্টিকের বাটিতে দীর্ঘদিন খাবার সংরক্ষণ এবং মাইক্রোওভেনে গরম করে সেই খাবার খেলে নানা রোগ হওয়ার আশঙ্কা থাকে বলে জানান বিশেষজ্ঞরা। মাইক্রোপ্লাস্টিক এবং বিষাক্ত রাসায়নিক আকারে শরীরে প্রবেশ করে মাত্র 4টা মাধ্যমে: বোতলজাত পানীয়, খাদ্য, প্লাস্টিক মোড়ানো গরম খাবার, বাতাসে ভাসমান মাইক্রোপ্লাস্টিক এবং প্রসাধনী এবং টুথপেস্টের মাইক্রোবিন। সব জায়গায় মাইক্রোপ্লাস্টিক এমনভাবে ঢুকেছে, আপনি এখন সিঙ্গেল ইউজ প্লাস্টিক পুরানো হচ্ছে, পুরানো থেকে বাতাসে ছড়াচ্ছে। আমরা দেখছি প্লাস্টিক কণা লিভার এবং কিডনিতে জমে গিয়ে লিভার এবং কিডনির অকার্যকারিতা তৈরি করে। পুরুষের অন্ডকোষ এবং নারীর ডিম্বাশয়ে প্লাস্টিকের কণার উপস্থিতি পাওয়া গিয়েছে, অর্থাৎ এটি প্রজনন ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে এবং এই নারী পুরুষের মাধ্যমে যে সন্তানটা পৃথিবীতে আসবে তার অটিস্টিক বেবি হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। তারা বলেন, ধীরে ধীরে এই বাটির উৎপাদন বন্ধ এবং ব্যবসায়ীদের বিকল্প পণ্যে উৎসাহ দিতে হবে। প্লাস্টিকের বিকল্প যেমন জুটের বা অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলোতে আমরা ব্যাপকভাবে মাইক্রো ইনভেস্টমেন্টে আমরা মাইক্রো এন্টারপ্রাইজে ছড়িয়ে দিতে পারি। প্লাস্টিক শিল্পের উপরে যদি আমরা শুধু 10% হারের ট্যাক্স, পলিউশন ট্যাক্স দেই, তাহলে প্রায় 7,000 কোটি টাকার মতো আমাদের বছরে রেভিনিউ আর্ন করা সম্ভব। গবেষণা করতে হবে, যেগুলো বিদ্যমান রয়েছে সেগুলোকে সহজলভ্য করা, ব্যবহারের উপযোগী করা এবং একই সাথে আমরা বলি বায়োডিগ্রেডেবল, অর্থাৎ জৈবভাবে যেটা পচে যায় এমন কিছু উদ্ভাবন করা। বিশ্বের 7ম প্লাস্টিক দূষণকারী দেশ বাংলাদেশ, তাই এটি রোধে সচেতনতার বিকল্প নেই বলে মত এই বিশেষজ্ঞদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের হুমকি মোকাবেলায় জাতীয় ঐক্যের উপর জোর দিয়েছেন বিশিষ্ট জন রাজনীতিবিদরা। রবিবার রাজধানীতে এক জাতীয় সংলাপে তারা আরও বলেন, নির্বাচন যত দেরি হবে জাতীয় নিরাপত্তার ঝুঁকি তত বাড়বে। তবে কেউ কেউ বলেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার না করে নির্বাচন হলে জাতীয় ঐক্য ধরে রাখা কঠিন হবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্যমত্য অপরিহার্য শিরোনামে এই জাতীয় সংলাপের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংলাপে যোগ দেন সুশীল সমাজের প্রতিনিধি, আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। জাতীয় সংলাপে দেশের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের সম্ভাব্য হুমকি মোকাবেলায় নানা পরামর্শ দেন সুশীল সমাজের প্রতিনিধিরা। যদি আমরা জনগণকে চিন্তা করতে না পারি এর বিপরীতে, তাহলে যেটা হবে আমরা শেষ পর্যন্ত বিদেশি শক্তির হাতের একটি ঋণক থাকবো জাতীয় ঐক্যের নামে। শুধু নির্বাচনই নয়, গণতান্ত্রিক উত্তরণ দরকার। একটা স্থিতিশীল, একটা স্থায়ী, একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের
গোড়াপত্তন করা দরকার। রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, নির্বাচন যত দেরি হবে জাতীয় নিরাপত্তার ঝুঁকি তত বাড়বে। তড়িঘড়ি করে একটা ইলেকশনের দিকে চলে যান, তাহলে কিন্তু আবার আপনারা অনেকগুলো গণ অভ্যুত্থানের সম্মুখীন হবেন। রাষ্ট্র কাঠামো পরিবর্তন, পাওয়ার ব্যালেন্সের যে কোশ্চেনগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই জায়গায় কিন্তু আমাদেরকে জাতীয় ঐক্যের স্বার্থে একটা সেটেলমেন্টে যেতে হবে। 26-এর ফার্স্ট হাফে, যেটা ফেব্রুয়ারি বলা হয়েছে, সরকার জুলাই বলা হয়েছে, এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই। দেশে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা এবং এই নির্বাচন জনপ্রতিনিধিত্বশীল সরকার যত বেশি বিলম্বিত হবে, বাংলাদেশ তত বেশি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বার আশঙ্কাটা বাড়ছে। সংলাপে বিএনপির শীর্ষ নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও ঐক্যবদ্ধ দেশের জনগণ। এখন শুধু দরকার দেশের জনগণের ক্ষমতায়ন এবং সার্বভৌমত্ব নিশ্চিত করা। পিআরএ হলে এটা তো দলের হবে, ব্যক্তির দল প্রতিনিধি হবে না। পিআর সিস্টেমে যদি নির্বাচন হয় আর ওই সংখ্যা ভিত্তিতে যদি এমপি হয়, তো একটি এলাকার এমপি নির্ধারিত কেউ বলতে পারবে না। অনেকেই বলতে চেষ্টা করেছেন যে জনগণের মধ্যে আপনার কিছুটা বিভেদ আছে, বিভাজন আছে, সেটা জনগণের মধ্যে নেই। আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মত ও পথ নিয়ে কিছুটা মত পার্থক্য থাকতেই পারে, যেটাই স্বাভাবিক। প্রতিটি ক্রান্তিকালে, প্রতিটি সংকটে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারা বাংলাদেশের নিরাপত্তা রক্ষা করেছে, বাংলাদেশকে রক্ষা করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় পররাষ্ট্রনীতি, রাজনৈতিক অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বাড়ানো সহ নানা বিষয়ে পরামর্শ উঠে আসে জাতীয় সংলাপে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে অবশ্যই সংস্কারের সুরাহা হতে হবে এবং গণহত্যাকারী খুনি হাসিনার বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার রাজশাহীতে জুলাই পদযাত্রার শেষে এক পথসভায় তিনি মন্তব্য করেন। এর আগে চাঁপাইনবাবগঞ্জের পথসভায় তিনি বলেন, সীমান্তে বিএসএফের আগ্রাসন মানবে না এনসিপি। রবিবার সন্ধ্যা 6টায় রাজশাহী নগরীর রেলগেট এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। এর আগেই পদযাত্রায় অংশ নিতে রাজশাহী মহানগর সহ আশপাশের জেলা উপজেলা থেকে জড়ো হন নেতাকর্মীরা। ছোট ছোট মিছিল নিয়ে সমবেত হন তারা। রেলগেট থেকে শুরু হয়ে নিউ মার্কেট, রানীবাজার, সাগরপাড়া, আলুপট্টি, সাহেববাজার, রাজশাহী কলেজ, সিটি কলেজ, বাটার মোড়, রয়্যালরাজ, গণকপাড়া হয়ে রাজশাহী 0 পয়েন্টে পৌঁছে পথসভার মধ্য দিয়ে শেষ হয় পদযাত্রা। এ সময় নাহিদ ইসলাম বলেন, এ প্রজন্ম জনগণকে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান উপহার দেবে। এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি নিচ্ছে যে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান এই দেশের মানুষকে উপহার দিবে, যেই সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করবে। পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে এনসিপি নেতারা বলেন, কোনো চাটুকারের আর জায়গা হবে না এই বাংলাদেশে। বাংলাদেশের প্রশাসন ক্যাডার থেকে পুলিশ ক্যাডার, ডিসি থেকে এসপি, ওসি থেকে ইউএনও, সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি, যদি আপনি কোনো দলের হয়ে উঠেন তাহলে আওয়ামী লীগের সময়ের কথা মনে করুন, আপনার পরিণতি ওই একই রকম হবে। আমাদের হারানোর কিছুই না ভাই, আমাদের ব্যাংক নাই, আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো। আমাদের শুধু আছে ভালোবাসা মানুষের, আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব। এর আগে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড় থেকে বেলা 2টায় শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা। পদযাত্রাটি শহরের বাতেনখার মোড়, নিমতলা মোড়, বড় ইন্দিরা মোড়, গাবতলা মোড় হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। সেখানে পথসভায় নাহিদ ইসলাম বলেন, সীমান্তে ভারতের আগ্রাসন আর মানবে না এনসিপি। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। সংস্কারের নিত্য নতুন প্রস্তাব রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার গুলশানের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংস্কার ইতিবাচক হলে অবশ্যই তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায়
বিপুল প্রভাব ফেলবে। এসব প্রভাব ইতিবাচক হলে অবশ্যই এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি, দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় দিতে হবে। ইসলামী এনজিওগুলোকে আরও বেশি সামাজিক ব্যবসা উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিওদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব নারীদের স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেয়, স্বাস্থ্যসেবাকে গরিবদের সহায়তার একটি উপায় হিসেবে দেখে। তিনি বলেন, সামাজিক ব্যবসা এই সহায়তা প্রদানের একটি ভালো উপায়। সারা বিশ্বের তরুণদের সামাজিক ব্যবসায় যুক্ত হয়ে উদ্যোক্তা হতে উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। হাই হোসেন মাতমের মধ্য দিয়ে রাজধানীতে আজ পালিত হলো পবিত্র আশুরা। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার ঘটনার স্মরণে পুরান ঢাকায় বের করা হয় বিশাল তাজিয়া মিছিল। এটি শোককে শক্তিতে পরিণত করার দৃঢ়তায় পরিণত হয়। কারবালার ইয়াজিদ বাহিনীর হাতে হজরত ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যদের শহীদ হওয়ার শোকাবহ ঘটনার স্মরণে রবিবার পুরান ঢাকার হোসনি দালানের সামনে জড়ো হন বহু মানুষ। সকাল 10টায় শুরু হয় তাজিয়া মিছিল। এ সময় হাই হোসেন মাতম তোলেন ধর্মপ্রাণ মুসলমানরা। আজকে মঞ্জিলের দিন, আশুরার দিন, এই জন্য আমরা প্রতি বছর এটা পালন করি। সারাদিন এখানেই থাকি যে পর্যন্ত মিছিল শেষ না হয়। হিজরি 61 সনের 10ই মুহররম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র হজরত ইমাম হোসেন এবং তার পরিবারের সদস্যরা ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে খুন হন। এ শোকাবহ ঘটনার স্মরণে পালিত হয় পবিত্র আশুরা। এই দিনটাকে যেন মানুষ ভুলে না যায়, তাই 10ই মুহররম প্রত্যেক বছর এই দিনটাকে মিছিলটা করা হয়। আল্লাহ যেন হাসরের ময়দানে যেন মওলা হোসেনকে যে শহীদ করেছে তাদের যেন নিশ্চিতভাবে খারাপভাবে তাদের যেন বিচারটা করা হয়। হোসনি দালান ইমামবাড়া থেকে শুরু হওয়া এই তাজিয়া মিছিল আজিমপুর ও নীলক্ষেত হয়ে এগিয়ে যেতে থাকে। নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব ঘুরে ধানমন্ডিতে এটি শেষ হয়। পবিত্র আশুরার অন্যতম অনুষঙ্গ তাজিয়া মিছিল। এটি নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। নানা কর্মসূচির মধ্যে অন্যতম তাজিয়া মিছিল। এ সময় কারবালায় ইয়াজিদ বাহিনীর হাতে হত্যাকাণ্ডের শিকার হজরত ইমাম হোসেনের জীবনের আদর্শ মেনে চলার আহ্বান জানানো হয়। মহরম মাসের 10 তারিখ। মুসলিম উম্মার কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। কারবালার নৃশংসতার স্মরণে রাজশাহীর বিন্দুর মোড় রেলগেট থেকে শোক র্যালি বের করা হয়। এতে বিশ্ব বাংলা ফাউন্ডেশনের ভক্তরা অংশ নেন। শেষ হয় মহানগরীর সাহেববাজার 0 পয়েন্টে। সেখানে সংক্ষিপ্ত পথসভা, তাকবীর তাহারিমা, দরুদ পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রেমময় মোহাম্মদ ইসলামকে টিকে রাখার জন্য আত্মত্যাগের মাধ্যমে ইসলামকে পুনর্জীবিত করেছিলেন। আজকের দিনটার মধ্যেই প্রকৃত ইসলামের তাৎপর্য নিহিত। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কে বাদ। সেই ইয়াজিদ বাহিনী তখনও ছিল, এখনো বাংলার জমিনে আছে। পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামের সদরঘাট ইমাম বাগরাহ থেকে তাজিয়া মিছিল বের করা হয়। এর আগে আয়োজিত মজলিসে হজরত ইমাম হোসেনের জীবন থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। হিজরির 61 সনের 10ই মহরম হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহা এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। দিনটির স্মরণে বরিশাল নতুন বাজারে তাজিয়া মিছিলের আয়োজন করা হয়। আজকে আমাদের ঐতিহাসিক 10ই মুহররম, আমরা কারবালার স্মরণে এটা পালন করছি। প্রত্যেকটা মুসলমানের তাদের সম্বন্ধে জানা উচিত। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, সন্ত্রাস নয়, শান্তি চাই, মাদক মুক্ত সমাজ চাই। খুলনায় শোক মিছিল বের করে আঞ্জুমান এ পাঞ্জাতানিন মসজিদ।
এর আগে অনুষ্ঠিত হয় জিয়ারতে আশুরা ও আমল। এ সময় হযরত ইমাম হোসেনের জীবনের ওপর আলোচনা করা হয়। পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়িতে আয়োজন করা হয় শোক মিছিল। কয়েক হাজার মুসল্লি এতে অংশ নেন। এটি শহরের প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ করে। দীপ্ত বার্তা কক্ষ। কুমিল্লার মুরাদনগরে 2 সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা মামলার এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার নাম বাচ্চু মিয়া, তিনি স্থানীয় ইউপি সদস্য। এ মামলায় গ্রেফতার অপর 7 আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার মামলার আসামি বাচ্চু মিয়া, রবিউল আউয়াল, আতিকুর রহমান, বায়েজ মাস্টার, দুলাল ও আকাশকে কুমিল্লার আদালতে হাজির করে পুলিশ। শুনানির পর গ্রেফতারকৃতদের মধ্যে 7 জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন 5 নম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিদ্দিক আজাদ। গ্রেফতার অপর আসামি বাচ্চু মিয়া আদালতের স্বেচ্ছায় 164 ধারায় জবানবন্দি দিতে রাজি হলে তার বক্তব্য রেকর্ড করা হয়। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার কাজ শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড সিডিডিএল। আজ মধ্যরাত অর্থাৎ 7 জুলাই থেকে সরাসরি ক্রয় পদ্ধতি ডিপিএম এর আওতায় পরবর্তী 6 মাসের জন্য এনসিটি পরিচালনার দায়িত্ব পালন করবে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত সিডিডিএল। বর্তমানে নিযুক্ত থাকা কর্মীরা আগের মতোই এনসিটিতে কাজ করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক। চট্টগ্রাম বন্দরে 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সর্ববৃহৎ কন্টেইনার টার্মিনাল এনসিটি। সক্ষমতা 11 লাখ টিইইউ হলেও এই টার্মিনালে বছরে প্রায় 13 লাখ টিইইউ কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়। রাজস্ব আয় প্রায় 1000 কোটি টাকা। 17 বছর পর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এনসিটি পরিচালনা ছাড়তে হচ্ছে বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেককে। দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এমনটি জানান। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন না। ডেঙ্গুর হটস্পট বরগুনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 102 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3459 জনে। সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 30 জন। স্বাস্থ্য বিভাগ জানায় নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় 76 জন, বামনা উপজেলায় 7 জন, পাথরঘাটা উপজেলায় 12 জন ও তালতলী উপজেলার বাসিন্দা 7 জন। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে সামাজিক, রাজনৈতিক সহ সকল সংগঠনকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বগুড়ায় ট্রেনের ধাক্কায় সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মোস্তাকিম নিহত হয়েছে। রবিবার দুপুরে শহরের পুরান বগুড়া ওয়াবদা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হাসান মোস্তাকিম বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক 3য় বর্ষের শিক্ষার্থী। স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে সড়ক পারাপারের সময় দ্রুতগতির ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোস্তাকিম মারা যান। পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 68 জনে দাঁড়িয়েছে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে 4 জনের মরদেহ উদ্ধারের পর মারা যাওয়ার সংখ্যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর বাইরে 61 জন কের কাউন্টিতে এবং 3 জন বার্নেট কাউন্টিতে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে অন্তত 15 জন শিশু রয়েছে। এদিকে জীবিতদের সন্ধানে শত শত উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় 850 জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মধ্য ও দক্ষিণ টেক্সাসে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে টেক্সাসের গুয়াদালুপে নদীর 2 তীরে আকস্মিক বন্যা দেখা দেয়। 22 দিন পর জনগণের সামনে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত মাসে ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পরপরই তিনি অজ্ঞাত স্থানে চলে যান আর দেখা দিলেন তেহরানে পবিত্র আশুরার অনুষ্ঠানে।
ইসরায়েলের সঙ্গে জুনে যুদ্ধ শুরু হওয়ার পরই নিরাপদ স্থানে চলে যান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। সব গুঞ্জন পেছনে ফেলে শনিবার জনসম্মুখে এলেন তিনি। ইরানের সরকারি গণমাধ্যম এ খবর দিয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে একটি হলে অনেক লোক জড়ো হয়। খামেনেই প্রবেশ করার সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন দাঁড়িয়ে যায় এবং স্লোগান দিতে শুরু করে। 13 জুন ভোররাতে ইসরায়েলি বাহিনীর হঠাৎ আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া 12 দিনের যুদ্ধে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়। তখনই নিরাপদ স্থানে চলে যান তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে খামেনেই একটি বাংকারে ছিলেন। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির পরও হত্যাকাণ্ডের আশঙ্কায় সেখানেই অবস্থান করছিলেন। শনিবার প্রকাশ্যে আসেন এই নেতা। ইরানের পরমাণু ও সেনা ঘাঁটিতে ইসরায়েল আকস্মিক হামলা শুরু করলে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। তেহরান এর কঠোর জবাব দেয়। 22 জুন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়ে। ইরানের বিচার বিভাগ জানিয়েছে 12 দিনের এই যুদ্ধে 9 শতাধিক মানুষ নিহত হয়েছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দল রাতে দেশে ফিরছে। এরপরই তাদের সংবর্ধনা দেবে বাফুফে। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল সবুজের মেয়েরা। বাফুফে জানিয়েছে, মিয়ানমার থেকে বাংলাদেশ নারী দল আজ রাত 1:25 ঢাকায় পৌঁছবে। ঢাকায় নামার সোয়া ঘন্টা পর রাত 2:30টায় তাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে রাজধানীর হাতিরঝিল এমফি থিয়েটারে। ফুটবল ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শেষে বাকি রইল আর 4 দল। জমজমাট দুটি সেমিফাইনালের প্রথম ম্যাচে আগামী 8 জুলাই চেলসির মুখোমুখি হবে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। পরদিন মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের পিএসজি। 32 দলের লড়াই শেষে শিরোপা জয়ের দৌড়ে টিকে রইল 4 দেশের 4টি ক্লাব, যেখানে ফুটবল প্রেমীরা দেখতে পাবেন ইউরোপ ও লাতিন আমেরিকার শক্তির লড়াই। কে যাবে ফাইনালে, সেই অপেক্ষার প্রহরী এখন গুনতে হবে। ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব হলো রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত রেকর্ড 5 বার শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোরা। জাভি আলোনসোর অধীনে দলটা এবার শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও ক্রমেই খোলস ছেড়ে বেরিয়ে আলো ছড়িয়েছে। সবশেষ ডর্টমুন্ডকে হারিয়ে সেমিতে উঠেছে তারা। সেমিতে তাদের প্রতিপক্ষ ফরাসি জায়ান্ট ও বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী পিএসজি। গত মৌসুম থেকে নিজেদের নামের প্রতি সুবিচার করে আসা পিএসজি ক্লাব বিশ্বকাপেও সেই ধারা অব্যাহত রেখেছে। কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে 9 জনের দল নিয়ে বায়ার্নকে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নিয়েছে ফ্রেঞ্চ জায়ান্টরা। রিয়ালের বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবশেষ 5 ম্যাচে 2 জয়, 2 হার ও 1 ড্র আছে প্যারিসিয়ানদের। আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের ক্লাব চেলসি ও ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের আরেক ক্লাব পালমেইরাসকে হারিয়ে সেমির টিকিট কেটেছে অল ব্লুজরা। এছাড়া 2021 সালে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার অতীত রয়েছে চেলসির। তবে এবার সবাইকে ছাপিয়ে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর দাপট ছিল দেখার মতো। টুর্নামেন্টে অংশ নেওয়া 4 দলই খেলেছে রাউন্ড অফ 16-এ। সেখান থেকে সেমির পথে টিকে রইল ফ্লুমিনেন্স, যারা গত আসরে ম্যানচেস্টার সিটির কাছে ফাইনালে হেরেছিল। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্লাস্টিক পণ্যের বেশি ব্যবহারে মানব শরীরে ঢুকছে ক্ষুদ্র কণা, হুমকিতে জনস্বাস্থ্য বলছেন বিশেষজ্ঞরা। নির্বাচন যত দেরি হবে জাতীয় নিরাপত্তা ঝুঁকি তত বাড়বে, আলোচনা সভায় বক্তাদের অভিমত। সীমান্তে বিএসএফ এর আগ্রাসন মানবে না এনসিপি, হত্যা পুশিন চলতে থাকলে লং মার্চের হুঁশিয়ারি। এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে শোকাবহ পবিত্র আশুরা পালন, বিভিন্ন স্থানে তাজিয়া মিছিলে নারী পুরুষের ঢল। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।